বাংলাদেশের রাজনীতির জন্য এক নতুন শুরু হিসেবে। কিন্তু তফসিলের কাউন্টডাউন শুরু হতেই যে চিত্রটি ফুটে উঠছে তা আসলে পুরনো রাজনৈতিক রোগেরই পুনরাবৃত্তি। আসন বন্টনে টানাটানি, অবিশ্বাস, ক্ষোভ আর শেষ মুহূর্তের দর কষাকষি। যারা একসঙ্গে আন্দোলন করেছে, কারো কারো রক্ত ঝরেছে, জেল জুলুম সয়েছে, সেই শক্তিগুলোর মধ্যে এখন সবচেয়ে বেশি সন্দেহ আর দূরত্ব। আর এই অস্থির সমীকরণের কেন্দ্রে রয়েছে বিএনপির একক প্রার্থী দেবার কৌশল। বিএনপি ইতিমধ্যেই 272টি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে, মাত্র 28টি আসন ফাঁকা রেখে। দলটির ভেতরকার ব্যাখ্যা পরিষ্কার, যে আসনগুলো ফাঁকা রাখা সেগুলোর কিছু শরিকদের জন্য, কিছু অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে, কিছু আবার সীমানা সংক্রান্ত মামলা ও দুর্বল প্রার্থী সংকটে। কিন্তু শরিকদের দৃষ্টিতে বিষয়টি একেবারেই ভিন্ন। দীর্ঘদিনের মিত্রদের নিশ্চিত মনে করা অনেক আসনই বিএনপি নিজ প্রার্থী বসিয়ে দিয়েছে, যার ফলে প্রায় 2 ডজন দলের নেতারা প্রকাশ্যে ক্ষোভ জানাচ্ছেন, কেউ কেউ সম্পর্ক ছিন্ন করবার ঘোষণা পর্যন্ত দিয়ে ফেলেছেন। এই অসন্তোষের পেছনে শুধু আসন সংখ্যার হিসেব নেই, আছে কাঠামোগত একটা পরিবর্তন। সদ্য সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী যে কোনো জোটের প্রার্থীকেই নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে। বড় দলের প্রতীকে নির্বাচন করবার সুযোগ আর থাকছে না। বাংলাদেশের প্রথম পাস্ট দ্য পোস্ট কাঠামোয় যেখানে ধানের শীষ বা নৌকার মতো পরিচিত প্রতীকী প্রার্থীর মূল পুঁজি, সেখানে অপেক্ষাকৃত অজনপ্রিয় প্রতীক নিয়ে মাঠে নেমে ছোট দলের প্রার্থীদের জয়ের সম্ভাবনা বাস্তবিক অর্থেই কম। বিএনপি তাই বলছে, দুর্বল প্রতীক, দুর্বল সংগঠন আর কঠিন নির্বাচন, এই 3 মিলিয়ে শরিকদের হাতে নিরাপদ আসন তুলে দেওয়া মানে আগে থেকেই পরাজয়ের ঝুঁকি নিয়ে নেওয়া। কিন্তু সমস্যা হচ্ছে, একই যুক্তি ব্যবহার করেই তো বিগত সময়ে আওয়ামী লীগ ও শরিকদের তুলে রেখেছিল। আজকে সেই পথে হাঁটছে বিএনপি। এই অভিযোগ উঠছে বামপন্থী এবং ছোট জাতীয়তাবাদী দলগুলোর কাছ থেকে। এই প্রেক্ষাপটে জামায়াত ইসলামীও তাদের নেতৃত্বে গড়ে ওঠা 8 দলের ইসলামপন্থী জোট অনেক বেশি সংগঠিত ও কৌশলগত বলেই মনে হচ্ছে। জামায়াত 300 আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করলেও শুরু থেকেই বার্তা দিয়েছে, সংখ্যা নয়, যাকে দিলে জিতবে তাকে প্রার্থী করা হবে। আর শরিকদের জন্য শতাধিক আসন ছাড়বার মানসিকতা তাদের রয়েছে। বিভিন্ন ইসলামী দলের মধ্যে একক প্রার্থী নিয়ে মাঠ জরিপ, বিভাগীয় সমাবেশ, লিয়াজু কমিটি সব মিলিয়ে এখানে অন্তত একটি স্পষ্ট লক্ষ্য দেখা যায়, ইসলামী ভোটকে এক বাক্সে আনা, যাতে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার ঝুঁকি কমে। এর ফলে অনেক আসনে আওয়ামী লীগ নেই, বিএনপির জোট দুর্বল, আর মাঠে যদি কেবল ইসলামপন্থী প্রার্থী ও ছিটে ফোটা মধ্যপন্থী প্রার্থী থাকে, তবে আসল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে এই ইসলামী জোটই। তৃতীয় এক অঙ্ক তৈরি করবার চেষ্টা করছে জুলাই অভ্যুত্থান পরবর্তী প্রজন্মের দলগুলো, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও তাদের সম্ভাব্য মিত্ররা। তরুণদের আন্দোলন থেকে উঠে আসা এই শক্তির কাছেই অনেকেই আশা করেছিলেন নতুন রাজনীতির ভাষা, গণতান্ত্রিক সংস্কারের এজেন্ডা এবং পুরনো 2 মেরুর বাইরের বিকল্প। একটা জোট ইতিমধ্যেই হয়েছে, এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। কিন্তু বাস্তবতা হচ্ছে, সংগঠন দুর্বল, অর্থের সংকট এবং মূল্যবোধের প্রশ্নে অস্বচ্ছ অবস্থান। সব মিলিয়ে এনসিপি দেশ জুড়ে এখনো উল্লেখযোগ্য জনসমর্থনের ঘাটতিতে ভুগছে। সাম্প্রতিক জরিপগুলোতে তাদের সমর্থন এক অঙ্কেই থেকে যাচ্ছে। ফলে তারাও এখন বিএনপি বা জামায়াতের সঙ্গে কৌশলগত জোটের কথা ভাবতে বাধ্য হচ্ছে। আবার এমন জোট করলে বিকল্প ইমেজ হারানোর ঝুঁকিও আছে। এই দোলাচলি এনসিপির ভেতরে উপদেষ্টা নেতাদের মধ্যে মতবিরোধ এবং বিএনপি বনাম জামায়াত কোন দিকে ঝুঁকবে তার অস্থিরতায় পরিণত হয়েছে। বাম, প্রগতিশীল ও গণতান্ত্রিক ধারার দলগুলো বসে নেই। কমিউনিস্ট পার্টি, বাসদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ সহ 9টি দল মিলে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট করেছে, যার লক্ষ্য আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতের বাইরে একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক শক্তি দাঁড় করানো। তাদের রাজনৈতিক সনদ, জনতার সনদ তৈরির তৎপরতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ধারাবাহিক সংলাপ, এর সবই ইতিবাচক। কিন্তু ভোটের সমীকরণে মাঠ পর্যায়ে তাদের প্রভাব কতটা, এই প্রশ্ন থেকে যায়। বহুদিনের সংগঠন সংকট, অর্থাভাব ও উপযোগী ভোট ব্যবস্থা না থাকায় এই জোট অধিকাংশ ক্ষেত্রে নীতিগত চাপ তৈরি করতে পারলেও নির্বাচনী অঙ্কে এখনো মূল খেলোয়াড় হয়ে উঠতে পারেনি। এই পুরো অস্থিরতার কেন্দ্রে থেকে গেছে বিএনপির জাতীয় সরকার ও সমন্বিত পরিবর্তনের প্রতিশ্রুতি। দলটি প্রকাশ্যে বলছে, আন্দোলনের শরিকদের অবদান তারা মূল্যায়ন করবে, নির্বাচন পরবর্তী সরকারের সবাইকে অংশীদার বানাবে,
উচ্চকক্ষ গঠনের মতো কাঠামোগত সংস্কারের কাজও মিত্রদের সঙ্গে রেখে এগোবে। কিন্তু মাঠের ছবি অন্য কথা বলছে। শরিকদের আপত্তি সত্ত্বেও একের পর এক আসনে নিজস্ব প্রার্থী ঘোষণা, অভ্যন্তরীণ কোন্দলের আশঙ্কায় কিছু আসন ছড়িয়ে রাখা, আর বাকিগুলো নিয়ে সময় হলে ঠিক হবে, এই ধরনের বার্তা কেবল অনিশ্চয়তাই বাড়াচ্ছে। নতুন আরপিও সংশোধনী নিয়ে বিএনপির আপত্তি থাকলেও এখন আর তা বদলাবার রাজনৈতিক সুযোগ নেই। ফলে বাস্তবতাকে মেনে নিয়ে স্বচ্ছ আসন বন্টন নীতি না দিলে শরিকদের ক্ষোভ আরও গভীর হতে বাধ্য। এখানে আরও একটা ধাঁধা তৈরি হয়েছে প্রতীকের রাজনীতি নিয়ে। এত বছর ধরে বিএনপি কেন্দ্রিক সব জোটই ছোট দলগুলো ধানের শীষে নির্বাচন করেছে। মাঠের কর্মীদের চোখে, ভোটারের মনে তারা অনেকটাই বিএনপির বর্ধিত অংশ হয়ে গেছে। এখন হঠাৎ করে নিজ প্রতীকে নির্বাচনে নামতে বলে বিএনপি আসলে দুই বিপদ ডেকে আনছে। একদিকে শরিকরা দুর্বল প্রতীক নিয়ে হেরে গেলে সেই আসন হারাবে পুরো বিরোধী শিবির, অন্যদিকে নিজেদের প্রতীক প্রতিষ্ঠা করবার সুযোগ পেয়ে ছোট দলগুলো দীর্ঘমেয়াদে স্বাধীন অবস্থান নিতেও পারে, যা ভবিষ্যৎ সমীকরণকে আরও জটিল করতে পারে। কাজেই আসন ভাগাভাগির সিদ্ধান্ত এখন শুধু সংখ্যা নয়, আগামী দশকের বিরোধী রাজনীতির কাঠামো নির্ধারণ করে দেবে। জামায়াত কেন্দ্রিক ইসলামপন্থীর জোট, এনসিপি কেন্দ্রিক তরুণ জোট, বামদের যুক্তফ্রন্ট, নানা ধরনের জাতীয়তাবাদী ছোট জোট, সব মিলিয়ে সাধারণ ভোটারের চোখে এক ধরনের কুয়াশা তৈরি হয়েছে। আওয়ামী লীগহীন এই নির্বাচনে মানুষ আসলে কাকে পরিবর্তনের বাহন হিসেবে দেখবে? বিএনপি যদি নিজেই শরিকদের সঙ্গে স্বচ্ছ সমঝোতা করতে না পারে, তবে কিভাবে পুরো দেশকে একটি বিশ্বাসযোগ্য পরিবর্তনের রূপরেখা দিতে পারবে, এই প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। অন্যদিকে জামায়াত ইসলামী জোট যদি অনেক আসনে দ্বিতীয় বা প্রথম শক্তি হয়ে উঠে আসে, তবে ধর্মভিত্তিক রাজনীতির নতুন উত্থান কেবল সংসদের আসন সংখ্যা নয়, রাষ্ট্রের চরিত্র নিয়েও নতুন দোলাচল তৈরি করতে পারে। এখানে দায়িত্ব শুধু বিএনপি, জামায়াত বা এনসিপির নয়। যে কোনো তৃতীয় শক্তি হতে চাইলে বামদেরও শুধু বিবৃতিতে আটকে থাকলে চলবে না। তাদের স্পষ্টভাবে বলতে হবে এই আসন রাজনীতির বাইরে তারা কী ধরনের নির্বাচনী সংস্কার, ক্ষমতা ভাগাভাগির নতুন মডেল, স্থানীয় সরকার শক্তিশালী করার মতো প্রস্তাব সামনে রাখছে। তা না হলে বিকল্প কথাটা কেবল স্লোগান হয়েই থেকে যাবে। বাস্তব রাজনীতিতে আবারও ২-৩ মেরুর ঘূর্ণাবর্তেই দেশ আটকে থাকবে। আজকের বাস্তবতা হলো, আওয়ামী লীগ সরে যাওয়ার পরও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বড় কোনো নৈতিক বা কৌশলগত রূপান্তর এখনও দেখা যাচ্ছে না। বড় দল বদলেছে, কিন্তু ছোট দলকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার পুরনো মানসিকতা বদলাচ্ছে না। জোট মানে সমান মর্যাদা, সমঝোতা মানে পারস্পরিক জবাবদিহি। এই সহজ সত্যটা বিএনপি, জামায়াত, এনসিপি কারো আচরণেই স্পষ্ট নয়। সবাই ভাবছে আগে নিজেদের শক্তি সর্বোচ্চ করা যাক, পরে দরকার হলে বোঝাপড়া হবে। কিন্তু এভাবে চললে নির্বাচনের আগেই অবিশ্বাসের পুঁজি এত বড় হয়ে যেতে পারে যে নির্বাচনের পর কোনো জাতীয় ঐকমত্য ভিত্তিক সরকার করা প্রায় অসম্ভব হয়ে উঠবে। জুলাই অভ্যুত্থানের পর যে প্রজন্ম রাজনীতিতে ফিরে আসার স্বপ্ন দেখেছিল, তাদের কাছে এই নির্বাচন ছিল একটা নতুন চুক্তির সম্ভাবনা। সেই চুক্তি যদি আবারও পুরনো জট, আসন ভাগাভাগির ঝগড়া আর প্রতীকের ঝামেলায় আটকে যায়, তবে হতাশা আরও গভীর হবে। অথচ এখনও সময় পুরোপুরি ফুরিয়ে যায়নি। বিএনপি যদি সত্যিই জাতীয় সরকার ও কাঠামোগত সংস্কারের এজেন্ডায় আন্তরিক হয়, তাহলে তাদের প্রথম কাজ হওয়া উচিত শরিকদের সঙ্গে লিখিত, স্বচ্ছ ও ন্যায্য সমঝোতা টেবিলে আনা। কে কত আসন পাবে, তাছাড়াও ক্ষমতায় গেলে সংস্কারের কোন ধাপে কাকে কী দায়িত্ব দেওয়া হবে সেটিও স্পষ্ট করা। এনসিপি ধরনের তরুণ শক্তিগুলোর উচিত নিজেরা ঠিক করা, তারা কি কেবল আসনের অঙ্কে সীমাবদ্ধ থাকবে, নাকি দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক রিফর্ম ক্যাম্পের কেন্দ্র হতে চায়। ইসলামী জোটকে ঘিরে যারা সমঝোতা ভাবছে, তাদেরও বিবেচনা করতে হবে স্বল্পমেয়াদী আসন সুবিধার বিনিময়ে রাষ্ট্রের চরিত্র নিয়ে দীর্ঘমেয়াদী ঝুঁকি তারা কতটা নিতে প্রস্তুত। বাংলাদেশের পরবর্তী নির্বাচনের মূল প্রশ্ন তাই শুধু কে কত আসন পেল তা নয়, বরং এই জোটের রাজনীতি কি সত্যিই এক নতুন গণতান্ত্রিক চুক্তিতে গড়াবে, নাকি আবারও ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়ে ভেঙে পড়বে। আজকের জোটের অঙ্ক যদি এই প্রশ্নের সৎ উত্তর খুঁজতে ব্যর্থ হয়, তাহলে পরিবর্তনের যত সুন্দর স্লোগানই থাকুক, বাস্তব রাজনীতিতে আবারও জয়ী হবে পুরনো রাজনীতিরই নতুন সংস্করণ। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।